থাকতে ভালোবাসি, কিন্তু এখন হাসতে ভয় লাগছে। কেন আমার হাসিটাকে নিয়ে যদি আমার কি ক্রিটিসাইজ করে? কেন আমার দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অনেকে বলছে ইন্ডিয়ান সুপার ফজার, বলছে না বলেন? বলছে। এসব নিয়ে আমি কখনো দুঃখ প্রকাশ করিনি। কেন এইগুলো গুরুত্ব দেওয়াটাই ভুল। কথা বুঝে আসছে না? তারও অনেকে অনেক কিছু বলছে, কোন মুফতি এক নানা রকম ফতোয়া দিচ্ছে। আমি এতটুকু বলবো, আপনার বিশ্বাস, এতদিন তো অনেকের পিছনে ঘুরেছিলেন, অনেক করেছেন না করেননি বলেন? আমি কি কখন আপনাদের ঘরে ধোকা দিয়েছি? আমি তো গুটি কতক দিন আপনাদের সঙ্গে সম্পর্ক, এর মধ্যে 49টা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি, ফুরপ্রাসবে 100 বিঘে জায়গা কিনেছি। না জায়গা কিনেছেন তো জানি, জায়গাটা নাকি বিক্রি হয়ে গেছে শুনছি, না বিক্রি হয়নি, খদ্দের খুঁজছি। কথা বুঝে আসছে? এইবারে যে ওই খেয়ালের মানুষ, সে বলবে তাহলে আমি তো ঠিকই ঢিল মেরেছি। কি না ভাই, 8 মাস করোনাতে লকডাউন ছিল, তাই কাগজপত্র করতে একটু দেরি হয়েছে। একটা সালি জমিকে ভিটি করতে সময় লাগে, আর মাল্টিপ্লেক্স বিল্ডিং করতে গেলে সোয়েল টেস্ট করতে হয়, মাটি পরীক্ষা করতে হয়, ইঞ্জিনিয়ার দিয়ে সেটাকে সিগনেচার করাতে হয়, এবং প্রজেক্ট বিল পাস করতে হয়, অনেক কিছু সময় লাগে। এবারে নিশ্চয়ই আমার এই হক কথা বলার জন্য যাদের হাতে কলম আছে তাদের তো কষ্ট হচ্ছে নাকি? সবার না হলে কিছু লোকের তো কষ্ট হচ্ছে, তারা তখন একটু কাজটাকে আটকাচ্ছে, আর যেখানে ভালো মানুষ আছে তারা আবার তাড়াতাড়ি করে দিচ্ছে। তো সব জায়গাটাই একটু ডিস্টার্ব হচ্ছে, হয়ে 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 আগাচ্ছে কাজ। কিন্তু 8 মাস তো বাদ চলে গেছে। 1 বছর 2 মাসের মধ্যে কি 3 মাসের মধ্যে 2 মাসের মধ্যে 8 মাস তো লকডাউনে বাদ চলে গেছে। তাহলে আমি তো পেয়েছি সেরে 5-6 মাস। দাঁড়ান না, হবে। এই অল্প দিনের মধ্যে ম্যারিড স্কলারশিপ দিচ্ছি, ডাক্তার পড়ছে পয়সা নেই আমি দিচ্ছি, ললে পড়ছে পয়সা নেই আমি দিচ্ছি। প্রত্যেকটা জলসাতে বলেছি, এবং প্রতিটা বুথের ছেলেকে বলেছি একটা করে অনাথ ছেলে আমাদের ঘরে আমরা মানুষ করব। প্রত্যেকটা বুথকে বলেছি। সেই বুথের ছেলে যারা যোগাযোগ করেছে অলরেডি, তাদেরকে আমরা খরচ দিয়ে বিভিন্ন স্কুলে ভর্তি করে দিয়ে, বিভিন্ন মিশনে ভর্তি করে দিয়ে আমরা পড়াচ্ছি। সেটার সংখ্যাটা কম বেশি অনেকটা হয়। এবার যদি বলেন এত টাকা পাচ্ছেন কোথা? ওই যে 3 টাকা 30 পয়সা, ওই যে 3 টাকা 30 পয়সা কি দেয় না দেয় না? তা আপনি কোনোদিন ভেবেছিলেন 3 টাকা 30 পয়সা এত কাজ হবে? কিন্তু হচ্ছে। এখনো আমাদের ফান্ডে নগদ 75 থেকে 80 লক্ষ টাকা রয়েছে, ওই যে 3 টাকা 30 পয়সা। এইটা যদি আমরা 10 বছর টানি, 20 বছর টানি, আপনার গায়ে লাগবে না, কিন্তু এটা একদিন একটা ইতিহাস তৈরি করবে। এই স্বপ্ন নিয়ে আমি কাজ করছি। বিগত দিন অনেকে কি করেছে, শুধু লিয়েছে। বিগত দিন অনেকে কি করেছে, কখনো কংগ্রেসের গুণ গেয়েছে, কখনো বামের গুণ গেয়েছে, কখনো টিএমসির গুণ গেয়েছে। বিগত দিন করেছে না করেনি? অনেকে বামফ্রন্টকে সাপোর্ট করেছে, অনেকে কংগ্রেসকে সাপোর্ট করেছে, অনেকে টিএমসি কে সাপোর্ট করে। সাপোর্ট করা দল করার মধ্যে কোনো পার্থক্য আছে? কথা বলছেন না কেন? তা আমি চিন্তা করেছি না, অত বামও নয়, কংগ্রেসও নয়, টিএমসি নয়। আমি চেয়েছি কি আমাদের মধ্যে থেকে পিছিয়ে পড়া হিন্দু, পিছিয়ে পড়া দলিত, পিছিয়ে পড়া আদিবাসী, পিছিয়ে পড়া মুসলমান, মধ্যে থেকে শিক্ষিত ডাক্তার, উকিল, প্রফেসরদের ঘরে ভালো ভালো জায়গায় দাঁড় করিয়ে দিয়ে তাদেরকে জিতাবো, আর তাদের হাতের স্টারিংটা, নিয়ন্ত্রণটা আমার হাতের মুঠোই থাকবে। ঘরে দিয়ে প্রত্যেকটা বিধানসভাকে মডেল করব। ওই বিধানসভায় কোনো মানুষের জন্য চিকিৎসা অসুবিধা না হয়, ওই বিধানসভায় কোনো মানুষ পড়াশোনার জন্য পয়সার জন্য কোনো সম্মুখীন হতে না হয়, কোনো মানুষের খাবার জন্য কোনো সমস্যার সম্মুখীন যেন না হতে হয়। ওই বিধানসভা তো এমএলএ এমন মডেল করবে যেটা এশিয়া মহাদেশ যেন প্রচার হয়, তাকে ফলো করে। এই কাজ করতে চেয়েছি। এবারে আমার কাছে গোটা 40-50 আছে। বামফ্রন্ট ওই দিক থেকে জিতেছে, দেখা যাচ্ছে বাম কংগ্রেস মিলে 90টা পেয়েছে, কি হয়তো টিএমসি 90টা পেয়েছে। দেখা যাচ্ছে এরা তখন এসে বলল আপনার 50টা ধার দেন না, তাহলে আমরা 100 হলে সরকার করব, 148 হলে সরকার করব। আমি বলবো হ্যাঁ দেবো, কিন্তু ওই চেয়ারে বসে কারোর উপরে জুলুম করলে আমি আমার 50টা কেটে নেবো, আপনার সরকারটা পড়ে যাবে। এই কাজটা আমি করতে চেয়েছি, তো অন্যায়টা কোথা করছি? এই কাজ করা তো হারাম নয়, এই কাজ করা তো দেশদ্রোহী ব্যাপার নয়। তাহলে অসুবিধাটা কোথায় হচ্ছে? অসুবিধা একটাই হচ্ছে, এই জায়গা হয়ে গেলে
আগামী দিন কোনো যদি ঝড় তুফান হয় তাহলে কেউ কারোর টাকা ঝেড়ে খেতে পারবে না। ইন্দিরা আবাসনের 1,40,000 বা 1,80,000 টাকা 80,000 হলেও কেউ কারোর টাকা 10,000 20,000 নিতে পারবে না। এই কেসটা করলে কাউকে মিথ্যা কেসে জেলে দিতে পারবে না। এবং যতজন মিথ্যা কেসে আছে আব্বাস সিদ্দিকী 40-50টা পেয়ে গেলে সবাইকে খালাস করে দেবে। আব্বাস সিদ্দিকী কেন ক্ষমতার আগে 5-7 হাজার 5,500 ছেলেকে অলরেডি নির্দোষ ছেলে যারা জেল খাটছিল তাদেরকে অলরেডি রাজ ক্ষমতায় না এসেই জামিন করিয়েছি। এরা তো দেখছে আমার ইতিহাসটা, আমার চিন্তাধারাটা এরা দেখছে। আজকে একটা হিন্দু মা ফোন করে বলছে তুমি আব্বাস বলছো? আমি বলছি হ্যাঁ। আপনি কে বলছেন? আমি হিন্দু ঘরের মেয়ে গো, আমি তোমার মা সমতুল্য। আমি বলছি মা সমতুল্য নয়, মাই হন। বলেন কি বলছেন? না তুমি যেগুলো বলছো করতে পারবে তো? আমি বলছি আপনি আশীর্বাদ করুন। এবার এই যে আশীর্বাদ করুন বললাম, একটা মোল্লা শুনে ফতোয়া দেবে, একটা মোল্লা শুনে ফতোয়া দেবে। আরে সে যে ভাষাটা বোঝে সেই ভাষা যদি না বলি সে তাহলে বুঝবে কি করে আমার কাছে কি চাইলো? কিন্তু এটা শুনে তো মোল্লা ফতোয়া দেবে না, দেবে না। আর যে মোল্লা ফতোয়া দিচ্ছে সে মাদ্রাসার টাকা তুলে খায়, মসজিদের টাকা তুলে খায়, জাকাত এতিমের পয়সা ঝেড়ে খায়, তার বেলা ফতোয়া নেই। আমি আশীর্বাদ বলে ফেলেছি, ফতোয়া আমার বিরুদ্ধে হবে। তার আজকে সেই গলা ভাষা, গলার আওয়াজ থেকে বুঝে যায় যে মানুষ তখন থেকে কাঁদছে, তার কাঁদো কাঁদো স্বর থেকে আওয়াজ এসছে। সে যে ভাষায় ডাকে যে প্রভু তোমার ভালো করুক। এটা হিন্দু বাবা এসে থরথর করে কাঁপছে লাঠিতে, সেও বলছে একবার আব্বাসকে দেখবো। জলসা থেকে যাচ্ছে অনেক জায়গায়, ঠাকুরমা বয়সী বিধবা মানুষ সাদা কাপড় পরে গলায় জবের মালা লাঠির উপরে দিয়ে দাঁড়িয়ে আছে। পাশ থেকে একজন দেখাচ্ছে এইটা হলো আব্বাস, সে আমাকে আশীর্বাদ করছে। কেন? কেন সবার মুখে একটাই কথা, এরকম একটা মানুষ চেয়েছিলাম যে মানুষটা পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ আওয়াজ তুলবে। কেন যে আওয়াজ তুলতে গেছে তাকেই কিনে নিয়েছে। সিদ্দিকুল্লাহ এক সময় আওয়াজ তুলেছিল কিন্তু কিনে নিয়েছে, বিক্রি হয়ে গেছে। যদি বিক্রি না হতো আজকে তো বাংলার হিরো। এখন সমাজে একটা প্রশ্ন উঠছে, সেটা হলো এটাই যে সবই ঠিক আছে, আপনি হুজুরের ছেলে এইসব করবেন কেন? ঠিক না? আমার রসুল যদি গরিবদের পাশে দাঁড়াতে পারে হুজুরের ছেলে দাঁড়াতে পারবে না? আমার রসুল যদি অসহায়দের পাশে দাঁড়াতে পারে হুজুরের ছেলে পারবে না? আমার রসুল যদি অসহায় মেয়েদের হয়ে লড়াই আওয়াজ তুলতে পারে আমার রসুল, আমি কি তুলতে পারি না? আমার রসুল যদি এতিমদের হয়ে আওয়াজ তোলে আমি কি তুলতে পারি না? আমার রসুল যদি সাম্য প্রতিষ্ঠিত করতে চায় আমি কি করতে পারি না? আমার রসুল যদি নাই বিচার প্রতিষ্ঠিত করতে চায় আমি কি করতে পারি না? আমার রসুল যদি সমাজে জালিমদের ঘরে হাঁটিয়ে দিয়ে নাই নেতৃত্বে 10 বছরের রাষ্ট্র পরিচালনা করতে পারে আমি কি 10 জনকে সেই জায়গায় বসিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করে পরিচালনা করতে পারি না? কিন্তু সমস্যা কোথায় হচ্ছে? না সব ঠিক আছে, আপনি বিজেপির সঙ্গে যোগাযোগ আছে, আমার শুধু বিজেপির যোগাযোগ থেকে একটা প্রমাণ দেন, একটা দেন না। আপনি ভোট কেটে নেবেন, তো ভোট কাটার যদি ভয় হয় তো তুমি অন্য জায়গায় ভোট দিও না, সব আমাকে দাও, তাহলে আমি জিতে যাবো। 10 বছর তো দেখলে দিদিকে, 30 বছর 34 বছর বামফ্রন্টকে দেখলে, কংগ্রেসকে তো দেখলে। আমি তো সব জায়গায় দিচ্ছি না, যে যে জায়গাটাই কমসে কম দিচ্ছি ওই ওই জায়গাটায় তুমি ভোট ভাগ করোনি, তাহলে আমি জিতে যাবো, বিজেপি হেরে যাবে, মিটে যাবে। না কি না, সব কিছুর মূলে একটাই জিনিস, দুর্নীতি করতে পারবে না। আর এদের সবার মাথার উপরে কিন্তু অন্য একটা মাথা কাজ করছে, যে মাথাটা 74 বছর ধরে 70% লোককে শোষণ করছে, সেই মাথা। কংগ্রেসের মাথাও সেই মাথা আছে, বামের মাথাতেও সেই মাথা আছে, টিএমসি মাথাতেও সেই মাথা আছে। এদের সবার মাথায় যে মাথা আছে বিজেপির মাথাতেও সেই মাথা, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। এবার তারপরও চক্ষু লজ্জা একটা এদের আছে, বিজেপির চক্ষু লজ্জা ও বিহায়া টাইপের, একদম ডাইরেক্ট লেগে যায়। এরা তো ভেতর দিয়ে ভেতর দিয়ে কাজ করে, এই হচ্ছে পার্থক্য। বাকি সবার মাথায় কিন্তু এক শ্রেণী বসে আছে যাদের লক্ষ্য হলো গরিবদের ঘরে শোষণ করো, অন্ধকারের সাম্রাজ্য করো, দাদাগিরি করো, দুর্নীতি করো, লুটপাট করো, মানুষকে
এতটা মুসিবতের মধ্যে ফেলে দাও, মানুষ যেন মনে করে বেঁচে আছি এটাই যথেষ্ট, খেতে না পাই তাও ভালো। আজকে সেটাই আমরা হয়ে গেছি, ঠিক না বেটি? কিন্তু আমার স্বপ্ন হলো কি, তোমার এই বাচ্চাটা যেন বড় ডাক্তার হয়, তোমার এই বাচ্চাটা যেন আইপিএস অফিসার হয়, তোমার এই বাচ্চাটা যেন পুলিশ সুপার হয়, তোমার বাচ্চাটা যেন জজ হয়, তোমার বাচ্চা যেন ডাক্তার হয়, তোমার মেয়েটাও যেন লেডি ডাক্তার হয়। আমাদের পরিবারের মেয়েরা যখন ডেলিভারিতে যাবে, তোমার মেয়ে তখন লেডিস দিয়ে লেডিসের চিকিৎসা হবে, আমাদের মা বেটিরা ইজ্জতে থাকবে। এটা আমার স্বপ্ন। কিন্তু এই স্বপ্ন দেখতে গেলে শুধু যে রাজনীতি করতে হবে তা নয়, আমি বলছি তা নয়, কিন্তু রাজনীতি না করলে আমার মেয়েটা 99% নম্বর পেও চাকরি পাবে না, ঠিক জায়গায় হয় 15 লাখ চাইবে, আর না হয় বলবে পার্সোনাল রুমে দেখা করো। ভাষাটা খারাপ লাগলো মাফ করবেন, সত্য। ওই জন্য রাজ ক্ষমতা দরকার, কারণ সেখানেও আমার লোক যদি থাকে তাহলে সে তার নিজের গুণের জন্য কথা বলবে। আজকে ভাবুন তো, এই পশ্চিম বাংলায় আজকে আমাদের স্থান কোথায়? 2006 সালে যে সাচার কমিটির রিপোর্ট হয়েছিল সংখ্যালঘু মুসলমানদের যে অবস্থা, কোনো খবর রাখেন আপনারা? একেবারে মৃত্যুর থেকেও বেহাল। মৃত্যু হয়ে গেলে তবুও তো মানুষ একটা জায়গা থেকে রেহাই পেয়ে গেল, আর মৃত্যু না হয়ে দোদকে দোদকে মরা যাকে বলে, সেই হাল সাচার কমিটির রিপোর্ট 2016 সালে। আর সেই রিপোর্টকে বাস্তবায়ন করবে বলেই তো দিদিমণি অদা করেছিল, করেছে। 2007 সালে রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট, সেটা বাস্তবায়ন হয়েছে। আজকে আমাদের কাছে যেটা সামনে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় যাকে বলা হয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ে 624 জন চাকরি করছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে 624 জন চাকরি করছে। মুসলমান কজন জানেন আপনারা? মুসলমান হচ্ছে মাত্র 20 জন। মাত্র কজন? 20 জন। 624 জনের মধ্যে মাত্র 20 জন মুসলমান। এবার এই কথা বললে হয়তো কিছু মানুষ বলবে আপনি মুসলিমদের রাজনীতি করছেন। না, মুসলিম হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সংখ্যা। এই বৃহত্তম সংখ্যা যদি মূর্খ হয়, এটা আমার দেশের জন্য ক্ষতি। মুসলমানের জন্য শুধু ক্ষতি তা নয়, দেশের জন্য ক্ষতি। আমার শরীরের একটা বড় অংশ, দুটো হাত যদি আমার কমজোর হয়, এটা শুধু হাতের ক্ষতি না, আমার পুরো দেশ, আমার শরীরটাই পুরো বেকার। আজকে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে 159 জন চাকরি করছে, তার মধ্যে মুসলমান কজন? মাত্র 4 জন। এটা কার দয়ায় হচ্ছে? নিশ্চয়ই সরকারের দয়াতে হচ্ছে তো নাকি? তাহলে সংখ্যালঘুদের ঘুমটা দিয়ে ইফতারে আসার দরকার নেই? আপনি আমার পরিবারের ছেলে, তারা কি শিক্ষিত নেই বিশ্ববিদ্যালয়ে পড়াবার জন্য? যদি বলেন না মুসলমান শিক্ষিত নয়, তাহলে মুসলমান শিক্ষিত নয় কেন, এর জবাবটা তো সরকারকে দিতে হবে। সরকারের তো দায়িত্ব শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থানের ব্যবস্থা করা। কেন ছেলেরা পড়লো না? কেন তারা মূর্খ হলো? এই মূর্খ বানালো কারা? এটাও তো জবাব দিতে হবে। যদি বলেন জবাব দেবো না, তাহলে গণতন্ত্রকে তুলে দেন, রাজতন্ত্র করুন, রাজা পূজা করে দিন, তাহলে কেউ কথা বলার সাহস পাবে না। আপনি রেখেছেন গণতন্ত্র, বলছেন সবার সমান অধিকার, আর আপনি চালাবেন দাদাগিরি, চলবে না। আজকে মানুষ সব চুপ করে বসে আছে, এত মার খেয়ে। কিছু কিছু ছেলে সহ্য করতে পারে না, সবাই তো আর নরম নাই, কিছু কিছু গরম আছে। আমার পরিবারের বহুত বাপ চাচা আমাকে দোয়া করছে, তাই তো আমি এত দূরে আগাতে পেরেছি। হ্যাঁ, প্রথম একটু ভুল বুঝেছিল, স্বাভাবিক মানুষ, তিনারা জীবনে যা দেখেন তা আজকে দেখছে, স্বাভাবিক ভুল বুঝতেই পারে। কিন্তু আস্তে আস্তে তেনাদের চোখটা তিনারা বুঝতে পেরেছেন, না আব্বাস তো ঠিকই করছে। কিন্তু তিনারা নরমপন্থী, তিনারা এত ভাবে হুড়োহুড়ি করতে পারবে না। সবাইকে আল্লাহ সমান বানায় না, কিন্তু তাদের দোয়া আছে, দোয়া করছে বলেই তো আমি এগিয়ে যাচ্ছি, তাদের দোয়াই তো আমাকে পাহারা দিচ্ছে। এবার দু একটা ভাই একে অপরের সঙ্গে অনেক লেনদেন করে বসে আছে, সেটা থাকবে একে অপরের দিকে, কেন যার খাই তার তো গুণ গাইতেই হবে, এরকম একটা দুটো থাকবে, ওটা বাদ দেন। কিন্তু যারা প্রকৃত পীর মানুষ, মুর্শিদ মানুষ, যারা মানে ফটোখজন্ত থেকে দূরে আছে, সুফিয়াজমের মধ্যে আছে, সেই সকল মুরব্বী বাপ চাচারা আজকে দোয়া করছে। আজকে কথাটা কোথায়? নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে 212 জন চাকরি করছে, তার মধ্যে মাত্র 8টা মুসলমান।